আমরা আজকে দেখবো হচ্ছে ব্যাকলিংকের সব থেকে জনপ্রিয়, বলবো না সব থেকে জনপ্রিয় না, এটা সব থেকে ঝামেলার আর হচ্ছে সব থেকে বেশি সময় নিয়ে কাজ করা লাগে এমন একটা ব্যাকলিংক, সেটা হচ্ছে যে টিয়ার ব্যাকলিংক। টিয়ার বা পিরামিড ব্যাকলিংক বলা হয়। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই টিয়ার বা পিরামিড ব্যাকলিংক এটাকে কেন বলা হয় যদি একটু খেয়াল করেন। আমি এই ইমেজটা মেবি আমার ডাউনলোড করা আছে, একটু দেখি। ডাউনলোড করা থাকলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, মেবি এটা ডাউনলোড করা নেই, আমি ডাউনলোড করে নিই। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন, এই যে ব্যাকলিংকটা, মূলত এই ব্যাকলিংকটাকে মূলত বলা হয় হচ্ছে টিয়ার বা পিরামিড ব্যাকলিংক। পিরামিড ব্যাকলিংক কেন বলা হয়? এই মূল যে ব্যাকলিংকটা থাকে, এই ব্যাকলিংকটা হচ্ছে ধীরে ধীরে বিস্তৃত হয়। ঠিক আছে, মানে এক জায়গা থেকে শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। মানে একের থেকে দুই, দুইয়ের থেকে চার, চারের থেকে আট, এরকম করে বাড়তে থাকে। তো এই ধাপে ধাপে বাড়ার কারণে এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে টিয়ার বা পিরামিড ব্যাকলিং। পিরামিড যেরকম মাথার দিকে চিকন হয়ে নিচের দিকে দেখছেন অনেক চওড়া থাকে, ত্রিভুজের মতো। জি স্যার। ঠিক এই কারণেই হচ্ছে এই ব্যাকলিংটাকেও মূলত বলা হয় হচ্ছে টিয়ার বা পিরামিড ব্যাকলিং। এখন এই ব্যাকলিংটা কাজ করে কিভাবে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাবেন যে মানি সাইট নামক একটা অপশন দেয়া আছে পিকচারের মধ্যে। মানি সাইট, এই মানি সাইটটা হচ্ছে মূলত, আমার মেইন ওয়েবসাইট। মানি সাইট যেটা আছে, এটা মূলত হচ্ছে আমার মূল ওয়েবসাইট। ঠিক আছে, মূল ওয়েবসাইটটাকে বলা হচ্ছে এখানে মানি সাইট। এখন এই মূল ওয়েবসাইট থেকে কি হবে, আমার দুইটা লিংক বের হবে। এখন আমার যে দুইটা লিংক বের হবে, এই দুইটা লিংক বের হওয়ার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কিছু ফ্রি ওয়েবসাইটের সম্পর্কে আমরা আগে জানছিলাম না, যে হচ্ছে কিছু কিছু ফ্রি সাইট আছে যেখান থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট করতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস, ব্লগার, ব্লগ স্পট। জি স্যার। তো এই সব টাইপের ওয়েবসাইট গুলো, মানে ওয়েব 2.0 সাইট গুলো থেকে আমরা কি করব, আমরা আগে নিজেদের জন্য কিছু ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। এই কাজটা শুরু হবেই হচ্ছে আমাদের কিছু ফ্রি ওয়েবসাইট দিয়ে। এখন এটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যদি একটু গুগলে সার্চ করি, এখানে এসে আমরা যদি গুগলে একটু সার্চ করি ফ্রি 2.0 ওয়েবসাইট, এখানে দেখেন আপনি একটা লম্বা লিস্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফ্রিতে ওয়েবসাইট করতে পারবেন। এখান থেকে আপনি এই সব জায়গাতে আপনি ফ্রিতে ওয়েবসাইট করতে পারবেন। এরা ফ্রিতে ওয়েবসাইট করতে দেয়। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনি কয়েকটা ওয়েবসাইটকে বেছে নিলেন, ধরেন এর মধ্যে থেকে বেছে নিয়ে আপনি কি করলেন, ব্লগ স্পট বা টামলার নামক দুইটা ওয়েবসাইটে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করলেন। দুইটা 2.0 ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটাকে আপনি ক্রিয়েট করলেন। ক্রিয়েট করে সেখানে দেখেন এখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু পাঁচটা পাঁচটা করে আর্টিকেল পাবলিশ করা হচ্ছে। এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট, এগুলো এক একটা কি ওয়েবসাইট হিসেবে কাজ করতেছে। এগুলো নিজেই এক একটা ওয়েবসাইট হিসেবে কাজ করতেছে, ফ্রি ওয়েবসাইট বাট ওয়েবসাইট। এখন সেই ওয়েবসাইট গুলোতে কি হচ্ছে, আমরা আর্টিকেল পাবলিশ করতেছি। আর্টিকেল পাবলিশ করতেছি কয়টা, এক ব্লগ স্পটে আমরা যদি একটু দেখি যে প্রথম টিয়ারে ব্লগ স্পটে আমরা কয়টা আর্টিকেল পাবলিশ করলাম,
5টা, এখানে আমরা 5টা দেখাচ্ছি কারণ জায়গা স্বল্পতার কারণে 5টা দেখাচ্ছি, মনে করেন 5টা। আর টাম্বলারে আমি আর্টিকেল পাবলিশ করলাম 5টা। এই পাঁচটা পাঁচটা টোটাল 10টা আর্টিকেলের মধ্যে আমাকে কি করতে হবে, লিংক করা শুরু করতে হবে। এখন লিংক করা শুরু করতে গেলে আমাকে কার সাথে লিংক করব? আমি মূলত লিংকটা করব হচ্ছে আমার যে মেইন ওয়েবসাইট, আমার সেই মেইন ওয়েবসাইটের সাথে। এখন মেইন ওয়েবসাইটটাকেই মূলত বলা হয় হচ্ছে মানি সাইট বা ওন সাইট। ঠিক আছে। এখন কি হচ্ছে, আমি যখনই এই যে মানি সাইটের থেকে দুইটা লিংক বের করে আমি কি করতেছি, ব্লগ স্পটে আর টাম্বলারে কিন্তু লিংক করে দিচ্ছি। এখন দেখেন ডিরেক্টলি আমি কিন্তু এখানে 5টা আর্টিকেলের সাথে লিংক করতেছি না, আমি 5জনকে আলাদা আলাদা ভাবে লিংক করা হচ্ছে। কিভাবে একটু যদি খেয়াল করেন এখানে, একটু যদি খেয়াল করেন এই জায়গাতে মানি সাইট থেকে দুইটা লিংক বের হয়ে প্রথম লিংকটা আমার কোথায় আসছে, ব্লগ স্পটের 3 নাম্বার আর্টিকেলে। কোথায়? ব্লগ স্পটের 3 নাম্বার আর্টিকেলে। এখন সেই 3 নাম্বার আর্টিকেল থেকে একটু যদি খেয়াল করেন, একটা লিংক বের হয়ে চলে গেছে কোথায়, 3 নাম্বার আর্টিকেল থেকে চলে গেছে 4 নাম্বার আর্টিকেলে। আবার আরেকভাবে যদি দেখেন যে এইখানে 1 নাম্বার আর্টিকেল থেকে একটা লিংক আসছে কোথায়, 3 নাম্বার আর্টিকেলে। আবার 2 নাম্বার আর্টিকেল থেকে লিংক চলে গেছে 4 নাম্বার আর্টিকেলে, আবার 3 নাম্বার আর্টিকেলের লিংক গেছে 5 নাম্বারে। এখন এখানে যদি একটু খেয়াল করেন যে আমরা এইভাবে কেন করলাম, আমরা তো চাইলে একবারে এই মানি সাইট থেকেই 5টা লিংক নিয়ে 5জনকে দিয়ে দিতে পারতাম, তাই না? তাহলে আমার ওয়েবসাইটেরও পাওয়ার বাড়তো, যেহেতু 5টা সাইট থেকে আপনি লিংক নিচ্ছেন, 5টা ওয়েবসাইট থেকে আপনি লিংক নিচ্ছেন, তাহলে তো আপনার হচ্ছে আরো ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ার কথা, যেহেতু 5টা আর্টিকেল থেকে আপনার লিংক যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যখনই আপনি এই জিনিসটা করবেন, আমরা তো এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথেই করব। এখন এরকম ভাবে করতে গেলে যখনই গুগল দেখবে যে 5টা আর্টিকেলেই আপনার সেম লিংক যাচ্ছে বা 10টা আর্টিকেলে আপনার সেম লিংক যাচ্ছে, তখন জিনিসটাকে আহ গুগল কিন্তু ভালো চোখে নিবে না। তখন চাইলে সে আপনাকে প্ল্যানটিও দিয়ে দিতে পারে। তো এই প্ল্যান্টি গুলো এড়ানোর জন্য আমরা কি করব, আমরা এই একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলকে ঘুরায় ফিরায় হচ্ছে কানেকশন তৈরি করাবো। যেমন 1 নাম্বার থেকে 3 নাম্বারে, 3 নাম্বার থেকে 4 নাম্বারে, 2 নাম্বার থেকে 4 নাম্বারে, আবার 3 নাম্বার থেকে 5 নাম্বার, এরকম ভাবে ঘুরায় ফিরায় দিব। আবার যদি এদিকেও একটু খেয়াল করেন, এদিকেও টাম্বলারে আমরা কি করছি, ধরেন টাম্বলার একটা ফ্রি সাইট, আমরা সেই জায়গাটাকে নিলাম, নিয়ে আমরা কি ব্যবহার করতে যাচ্ছি এখানে, আর্টিকেল 1 2 3 4 5। এখানেও দেখেন আবার সেম ব্যাপার হচ্ছে, আমরা এইখানেও আর্টিকেল 1 এর সাথে আর্টিকেল 4, আর্টিকেল 2 এর সাথে আর্টিকেল 5, আর্টিকেল 2 এর সাথে আর্টিকেল 4, আবার আর্টিকেল 1 এর সাথে আর্টিকেল 2। এক্ষেত্রে কি হচ্ছে, সবার সাথে সবার সম্পর্ক আছে, কিন্তু কেউ কিন্তু কাউকে ধরতে পারতেছে না। ঠিক আছে, সবাই একসাথেই আছে, একই বাড়িতে আছে, বাট এক রুমে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, যেমন হচ্ছে যাদের জয়েন্ট ফ্যামিলি তারা কি হয়, এক বাড়িতেই থাকে কিন্তু এক রুমে তো আর থাকে না, আলাদা আলাদা রুমে থাকে। তো এখানে ব্যাপারটা সেরকম ভাবেই কাজে লাগবে, যে হচ্ছে আপনার আপনারা একই থাকতেছেন বাট হচ্ছে আপনাদের আলাদা আলাদা জায়গা থেকে লিংক দেওয়া হচ্ছে। এখন ধরেন এইভাবে আপনি আপনার প্রথম টিয়ারটাকে কমপ্লিট করলেন, আপনি আপনার প্রথম 10টা পোস্ট লিখে 10টা পোস্ট আপনি পাবলিশ করলেন। এখন এই যে 10টা পোস্ট আপনি পাবলিশ করবেন, এই 10টা পোস্ট কি ফাঁকা যাচ্ছে না?
তো এই 10টা পোস্টের সাথে যদি আপনি চান যে আপনি আরো 10টা পোস্টকে অ্যাড করে দিবেন, আপনি সেটা চাইলে করতে পারবেন। যেমন আপনি যদি একটু খেয়াল করেন যে এইখানে যে ওয়েবসাইট করা হয়েছে, এখানে যে সিস্টেমটা থাকবে একটু যদি খেয়াল করেন, এখানে হচ্ছে সেকেন্ড টিয়ার। সেকেন্ড টিয়ারের এখানে কি হবে, আমরা প্রথম টিয়ারে কতগুলো নিছিলাম, 2টা ওয়েবসাইট নিছিলাম ফার্স্ট টিয়ারে। এবার সেকেন্ড টিয়ারে আমাদের ওয়েবসাইট নিতে হবে কয়টা, দুইটা দুইটা চারটা, কারণ একের থেকে দুই, দুইয়ের থেকে চার, এই কারণে আমাকে চারটা ওয়েবসাইট নিতে হবে। এখন আমি কি করলাম, আমি চারটা ওয়েবসাইট নিলাম। চারটা ওয়েবসাইট নিয়ে আমি এখান থেকে উইবলিতে, লাইভ জার্নালে, এডু ব্লগসে, হাব পেজে, এখান থেকে আমি ওয়েবসাইট গুলোতে আমি কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার সাইট গুলোকে রান করলাম। রান করার পরে আমার এখানেও কি করতে হবে, আমার আর্টিকেল পাবলিশ করতে হবে। এখন এই আর্টিকেল গুলো আপনি কোথায় পাবেন, অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার এতগুলো আর্টিকেল কই পাবো। সবাই কিন্তু এখন মোটামুটি কন্টেন্ট রাইটিং এর উপর ভালোই ধারণা আছে, মোটামুটি সবারই ইংলিশ স্কিল অনেক ভালো। তারপরে হচ্ছে আপনাদের আর্টিকেলের যে রিরাইটিং এর যে ক্লাসটা ছিল, সেই ক্লাসেও আপনাদের দেখায় দেওয়া হয়েছে যে আপনারা কিভাবে আর্টিকেল রিরাইট করে নিতে পারেন। আরেকজনের আর্টিকেল নিয়েও আপনি চাইলে রিরাইট করে কিছু চেঞ্জ এনেও সেগুলোকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো সেভাবেও কিন্তু আপনারা চাইলে আর্টিকেল লিখতে পারেন। তো এখন এই যে 8টা ওয়েবসাইট বা 4টা ওয়েবসাইট আপনি নিলেন, এই 4টা ওয়েবসাইটেও আপনাকে সেম ভাবে কি করতে হবে, আর্টিকেল পাবলিশ করতে হবে। এইবার যদি একটু খেয়াল করেন যে আর্টিকেল 1 এর সাথে আমরা আর্টিকেল 3, আর্টিকেল 3 এর সাথে আর্টিকেল 4, আর্টিকেল 2 এর সাথে আর্টিকেল 4, আর আর্টিকেল 3 এর সাথে আর্টিকেল 5। এখন কি হচ্ছে, আমরা যখনই এই জিনিসটাকে এরকম ভাবে কানেক্ট করব, কানেক্ট করার সাথে সাথে এইখান থেকে খেয়াল করেন যে এইখানে যখন আমাদের 2টা ওয়েবসাইট আসছে, এখান থেকে আমাদের যখন 2টা ওয়েবসাইট আসছে, এইখান থেকে এই 2টা ওয়েবসাইট থেকে একটা দেখেন লিংক যাচ্ছে লাইভ জার্নালে, আর একটা যাচ্ছে উইবলিতে। মানে কি হচ্ছে, প্রথমে 2টা বের হবে, একটা একটা 2টা, এখন এই 2টা থেকে 4টা হয়ে যাবে। তো এই 2টা থেকে কিন্তু 4টা হয়ে গেছে। তো একটা চলে গেছে হচ্ছে আহ উইবলিতে, আরেকটা চলে গেছে হচ্ছে লাইভ জার্নালে। এইভাবে সেম প্রসেসে আমরা যদি এদিকের দিকেও তাকাই, যে হচ্ছে এডু ব্লগস এর মধ্যেও আমরা যদি সেম জিনিস দেখতে পাই, এডু ব্লগস, তারপরে হচ্ছে হাফ পেজের মধ্যে যে সেম টামলার থেকে 2টা লিঙ্ক বের হয়ে এখানেও সেম ভাবে দেখেন, কিন্তু এখানে একটু আবার আর্টিকেল পজিশন ঘুরে যাবে। এখানে আর্টিকেল পজিশন কি হবে, 4 থেকে 5, 5 থেকে 4 থেকে হচ্ছে আপনার কোথায় যাচ্ছে দেখি, 4 থেকে যাচ্ছে হচ্ছে 2-এ, 1 থেকে আসতেছে 3-এ, আর 1 থেকে আসতেছে হচ্ছে 4-এ, আবার 2 থেকে চলে যাচ্ছে 5-এ। তো এরকম ভাবে কিন্তু আপনাদের লিঙ্ক গুলোকে ডিস্ট্রিবিউশন করতে হবে। এখন এই ডিস্ট্রিবিউশনের পরে আপনি কি করবেন, টামলার থেকে একটা লিংক নিয়ে আহ, ছেড়ে দিবেন হচ্ছে ইডু ব্লগস এর 4 নাম্বার পোস্টের সাথে। আর আরেকটা আহ, উম, আরেকটা আর্টিকেলের মতো করে সেখানেও হচ্ছে আপনি কি করবেন, আরেকটা লিংক নিয়ে সেটাকেও হচ্ছে আপনি চাইলে 4 নাম্বার আর্টিকেলেও দিতে পারেন বা 3 নাম্বার আর্টিকেলেও দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার সাজানোর উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে এই আর্টিকেল গুলো কতগুলোকে পাবলিশ করতেছেন। ঠিক আছে, এরপরে
আপনাদের যে কাজ শেষ হয়ে গেছে তা কিন্তু না, এরপরে আপনাদের কাজ কিন্তু আরো বাকি আছে। যেমন আমরা যদি একটু এখানে দেখি যে সেকেন্ড টিয়ারটা শেষ করার পরে আমাদের করতে হবে হচ্ছে থার্ড টিয়ার। এখন এই থার্ড টিয়ার করার জন্য এখন এই থার্ড টিয়ার করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ওই যে আর্টিকেল ডিরেক্টরি টাইপের যে ব্যাকলিঙ্ক গুলো দেখছিলাম না, আর্টিকেল ডিরেক্টরি, ফোরাম পোস্টিং বা হচ্ছে কোশ্চেন অ্যান্সার, এই টাইপের কিছু ব্যাকলিঙ্ক দেখছিলাম না। জি স্যার। তো এই ব্যাকলিঙ্ক গুলোর সাথে এই যে ব্যাকলিঙ্ক গুলো আমরা করছিলাম সেই ব্যাকলিঙ্কের সাথে কানেক্ট করে দিতে হবে কাকে, আমাদের এই সেকেন্ড টিয়ারের যে লিঙ্কটা থাকবে, মানে 3 নাম্বার আর্টিকেল থেকে আমরা যে লিঙ্কটাকে বের করব সেই লিঙ্কের সাথে লিঙ্ক করে দিতে হবে আমার ওই অ্যাকাউন্ট গুলোকে। ঠিক আছে, যেমন ইজাইন আর্টিকেল, সেলফ গ্রোথ, আর্টিকেল বেস, কৌরা ব্লগ, এইসব টাইপের ডাটাবেস গুলোতে বা এইসব টাইপের যে ব্যাকলিঙ্ক গুলো থাকবে বা সাইট গুলো থাকবে সেই সব এইসব জায়গাগুলোতে আমরা কি করব, আমাদের যে সেকেন্ড টিয়ারের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলোকে আমরা ওই লিঙ্কের সাথে কানেক্ট করে দিব। এক্ষেত্রে এবার কি হচ্ছে দেখেন, এই যে প্রত্যেকটা লিঙ্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হয়ে কার কাছে যাচ্ছে মূল পাওয়ারটা, বলতে পারবেন কেউ? হ্যাঁ, মানি সাইটে যাচ্ছে। মানি সাইটে যাচ্ছে, এক্স্যাক্টলি। তো এই যে মানি সাইটে যাচ্ছে, মানি সাইটে নিয়ে আমাদের লাভ কি? কারণ এটাই তো আমাদের মেইন ওয়েবসাইট। আমরা র্যাঙ্ক পাবো বা আমরা ভিজিটর পাবো, এটাই তো হচ্ছে আমাদের লাভ, তাই তো? জি। এছাড়া কি আর কোনো বেনিফিটের অপশন আছে? আমার মনে হয় না। ভিজিটর দিয়ে আমাদের শুধু এই টাইপেরই বেনিফিট থাকতে পারে, এর বেশি কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এখন ব্যাপার হচ্ছে এই যে টিয়ার ব্যাকলিংটা আপনি করবেন, করে আপনার মূল লাভ কি? মূল লাভ হচ্ছে দেখেন, আপনি যখন কোনো লিঙ্ক করতে যান তখন আপনাকে কি করতে হয়, লিঙ্ক মানে আপনার নিশ ওয়াইজ সেই প্রোডাক্ট গুলোকে খুঁজে বের করতে হয়, সেই ওয়েবসাইট গুলোকে খুঁজে বের করতে হয়, ওয়েবসাইটের ওনার আপনাকে লিঙ্ক দিবে কিনা তার সাথে কথা বলতে হয়, অনেক কিছু করে তারপরে লিঙ্ক গুলো নিতে হয়। বাট এখানে কি হচ্ছে, এখানে আপনি আপনার নিজের এই সবগুলো ওয়েবসাইট কিন্তু আপনার নিজের থাকতেছে, আপনি আপনার ইচ্ছা মতো নিজেকে লিংক দিতে পারতেছেন, আপনার আর কারোর কাছে যাওয়াও লাগতেছে না। আর আপনার যখন একটা পর্যায়ে এই ওয়েবসাইট গুলো দাঁড়ায় যাবে, মানে এই আর্টিকেল গুলো দাঁড়ায় যাবে, তখন এইখান থেকে রেগুলার যখন আপনার ওয়েবসাইটে ডিএ পাস হবে, আপনার ওয়েবসাইটও খুব দ্রুত গেইন করে নিবে। এখন ব্যাপার হচ্ছে এই যে ডিএ যে পাস করব, ডোমেইন অথরিটি দিয়ে পাস করবে, এখানে তো আবার প্রবলেমও আছে। এখন এখানে তো আবার আমার প্রবলেমও আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যে এই যে এই যে টিয়ার আমার যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড টিয়ার বা থার্ড টিয়ার হইছে, এখন এইখানে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু অনেকগুলো ব্যাকলিংকের সাথে জড়িত। এখন সবগুলোকে যদি আমি ডু ফলো করে দিই তাহলে কি হবে, আমার ওয়েবসাইট কিন্তু চাইলে আবার বিপদেও পড়তে পারে। মানে যেহেতু ব্যাকলিংক ইল্লিগাল, নিজে নিজে ব্যাকলিংক করা হচ্ছে ইল্লিগাল কাজ, তা আমি এখানে কাজ করতেছি একটা ইল্লিগাল। গুগল যদি কোনোভাবে টের পায় যে আপনি আপনার ওয়েবসাইটে এরকম ভাবে লিংক পাস করতেছেন, তাহলে কি করবে, আপনার ওয়েবসাইটে খারাপ দিয়ে পাঠানো শুরু করবে।
মানে বাজে ইফেক্ট পড়বে আপনার ওয়েবসাইটে, সহজ কথায় যদি আমি বলি। এখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটে যেহেতু খারাপ দিয়ে পাঠানো শুরু করে দিবে, তখন আপনার যদি ওয়েবসাইটের মাঝখানে কোনো নো ফলো লিংক করা না থাকে বা নো ফলো ফিল্টার না পাতানো থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ইফেক্টেড হয়ে যাবে। ওই ওয়েবসাইটের সাথে সাথে ওয়েবসাইট র্যাঙ্ক হারাইলে আপনিও র্যাঙ্ক হারাবেন, এটা সহজ কথা। এখন এই র্যাঙ্ক হারানোর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে, আমাদের একটা নো ফলো লিঙ্কও করে রাখতে হবে। সব যে ডু ফলো করে রাখবো তা কিন্তু না, আমাদের নো ফলো লিঙ্কও করতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই নো ফলো লিঙ্ক গুলো কিভাবে করা যায়। এই নো ফলো লিঙ্ক গুলো করতে হলে আপনাকে মূলত হচ্ছে যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে যখনই আমরা লিঙ্ক গুলো করছিলাম, আমাদের খেয়াল আছে আমরা একটা রেফারেল কোডে নো ফলো রেফারেল নো ফলো ব্যবহার করছিলাম। তো ওই রেফারেল নো ফলোই হচ্ছে আমাদের নো ফলো করার একটা নিয়ম। এখন এই নো ফলোটা আমরা কোন টিয়ারে করব, আপনি এটা চাইলে আপনি আপনার ওয়েবসাইটের ফার্স্ট টিয়ারেই আপনি কি করতে পারেন, এই নো ফলো লিঙ্কটাকে করে দিতে পারেন হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে যখনই আপনার এই জিনিসটা হচ্ছে নো ফলো করা থাকবে, তখন এই নিচের ওয়েবসাইট গুলো উপরে উঠুক বা নিচে যাক বা ও র্যাঙ্কে থাকুক বা না থাকুক, আপনার ওয়েবসাইটের কোনো সম্পর্ক থাকবে না, বাট তাদের থেকে ভালো জিনিসটা আপনার ওয়েবসাইট নিতে থাকবে। এটা হচ্ছে মেইন কথা। তো এই কারণে হচ্ছে মূলত আমরা টিয়ার ব্যাকলিংটা করি, যে সেফলি নিজে নিজে করা যায়, কারোর ভরসায় থাকতে হয় না, কারোর জন্য অ্যাপ্রুভ নিয়ে বসে থাকতে হয় না, কারোর জন্য রিকোয়েস্ট করে বসে থাকতে হয় না, এটা নিজের মতো করে করা যায়। এখন ব্যাপার হচ্ছে এই যে টিয়ার ব্যাকলিংক আপনি যে করবেন, টিয়ার ব্যাকলিংক করার সময় আপনাকে আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে। সব থেকে প্রথম কথা, আপনাকে ডিফারেন্ট ইমেইল আইডি ব্যবহার করতে হবে। এখন এই যে ডিফারেন্ট ইমেল আইডিটা আপনি ব্যবহার করবেন, এই ডিফারেন্ট ইমেল আইডি ব্যবহার করার পাশাপাশি কিন্তু আপনাকে ডিফারেন্ট ব্রাউজারও ব্যবহার করতে হবে। এখন এই ডিফারেন্ট ব্রাউজারের মধ্যে কখনোই গুগল ক্রোমটাকে ব্যবহার করবেন না। গুগল ক্রোমটাকে কেন ব্যবহার করবেন না, যেহেতু কাজ করি গুগলের সাথে, আর গুগলেরই অপছন্দের একটা জিনিস হচ্ছে এই ব্যাকলিংক করা। আর গুগল ক্রোমেই যদি আমরা এতগুলো ওয়েবসাইটের হচ্ছে অ্যাক্সেস নেই, মানে সবগুলো ওয়েবসাইটই তো আমার, এখন প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আমি লগ ইন করি একই ব্রাউজার দিয়ে, তাহলে কি হচ্ছে গুগলের কাছে সেই ডেটা কিন্তু থেকে যাচ্ছে, আর সেই ডেটা দিয়ে গুগল এক সময় জেনে ফেলবে যে আপনি একজন ফেক পারসন, বলে ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে, আপনার যে সাইটটা সেটাকে বন্ধ করে দিবে। সো এই কারণে হচ্ছে আপনারা কি করবেন, নো পার্সন নো ডিফারেন্ট ইমেল আইডি ব্যবহার করতে হবে, আর একটা হচ্ছে ডিফারেন্ট ব্রাউজার ব্যবহার করতে হবে, আর অ্যাভয়েড করতে হবে কোন ব্রাউজারকে, গুগল ক্রোমকে। এখন ব্যাপার হচ্ছে যে এরপরে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। আমাদের এই যে ওয়েবসাইট গুলো আমরা খুলবো, এখানে ডিফারেন্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। ডিফারেন্ট ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আমি না দেই, তাহলে হচ্ছে কি হবে, আমার সেম ইউজার নেম সেম পাসওয়ার্ড দেখে গুগল মনে করবে এই সবগুলো ওয়েবসাইটের ওনার একজনই। এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের
আর যখনই আমরা এই যে আর্টিকেল গুলো পোস্ট করবো, এই পোস্ট গুলো করবো হচ্ছে ডিফারেন্ট টাইম। এই ডিফারেন্ট টাইম গুলোতে হচ্ছে আমরা আমাদের পোস্ট গুলো করে ফেলবো। এখন সব থেকে মজার ব্যাপার আর সব থেকে আশ্চর্যের একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখনই টিয়ার ব্যাকলিং করতে যাবেন, আপনাদের প্রত্যেকেরই এইগুলো, এই যে বিশেষ দ্রষ্টব্যগুলো বা এই যে পয়েন্ট গুলো বলতেছি, এগুলো কিন্তু হচ্ছে সাবধানতার খাতিরে করতেই হবে। এরকম কিছু না, দুই একটা জিনিস আছে বাধ্যতামূলক, যেগুলো করতেই হবে, আর বাকিগুলো হচ্ছে অপশনাল। যেমন আমি যদি বলি ডিফারেন্ট ইমেল আইডি, এটা হচ্ছে আহ করতেই হবে। ডিফারেন্ট ব্রাউজার, এটা অপশনাল। ডিফারেন্ট ইউজার নেম, এটা হচ্ছে রাইট, এটাও আপনাকে মানতে হবে। ডিফারেন্ট ইউজার নেম চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আপনার এই যে পোস্টিং ডিফারেন্ট টাইম, এই ডিফারেন্ট টাইম না হলেও প্রবলেম নাই, আপনি একই টাইমেও পোস্ট করতে পারেন। তবে একটা ব্যাপার হচ্ছে ডিফারেন্ট পিসি এবং নেট হলে ভালো হয়। ডিফারেন্ট পিসি আর নোট হলে ভালো হয়, যাতে করে আপনি ওই জিনিসগুলোকে নোট ডাউনও করে রাখতে পারেন। আর ডিফারেন্ট পিসি কিসের জন্য? যাতে করে আপনার আইপিটাকে ট্র্যাক করতে এই ডিফারেন্ট পিসি আর নেট, এটা ব্যবহার করা কিন্তু আসলেই একটু কষ্টসাধ্য ব্যাপার। কারণ এই জিনিসটা ব্যবহার করা খুব একটা ইজি না, কারণ এতগুলো ওয়েবসাইট রান করার জন্য রেগুলার আমাকে এতগুলো পিসি হ্যান্ডেল করতে হবে। তো এগুলো আসলে কষ্টসাধ্য ব্যাপার। আপনারা চাইলে এক এক দিন বসে এরকম গুলো করে ফেলতে পারেন। আবার অনেকেই আছেন যে পরিচিত বন্ধু বান্ধব আছে, তাদের পিসিতে বসে আপনারা চাইলে এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে কিন্তু তাদের সাথেই এই কাজগুলো করে নিতে পারেন। তাদেরকে আপনি একটা পোস্ট করে দেখাই দিলেন, তারপর থেকে তারাই পোস্ট করলো, আপনার পোস্ট করতে হলো না। এরকম যে ব্যাপারগুলো থাকে, এইভাবে হচ্ছে মূলত টিয়ার ব্যাকলিংটাকে কাজ করানো হয়। তো এই যে টিয়ার ব্যাকলিংক, এই টিয়ার ব্যাকলিংকের যদি একটা আপনি বিল্ড করতে পারেন, একটা টিয়ার যদি আপনাকে দাঁড় করাতে পারেন, তাহলে আপনাকে আর কোনোদিনও কারোর কাছে ব্যাকলিংকের জন্য যেতে হবে না। আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে নিজেই বাড়াতে পারবেন, এর জন্য আর আপনাকে অন্য কারোর কাছে যাওয়ার দরকার হবে না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে কিছু আপডেট নিয়ে, যেমন হচ্ছে গুগলের পেঙ্গুইন আপডেটের কথা বলা হচ্ছে এখানে। পেঙ্গুইন আপডেটের সময় কি হয়েছিল, লো কোয়ালিটির যে ব্যাকলিংক গুলো বা ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট থাকলে কি করা হয়তো, প্লান্টি দিয়ে দেওয়া হতো বা সাইটকে হচ্ছে ডাউনগ্রেড করায় দেওয়া হতো। আর পান্ডা আপডেটে কি আসলো, এক্সেসিভ কিওয়ার্ড ডেনসিটি, অতিরিক্ত মাত্রায় কিওয়ার্ড লিখলে, তারপরে থিন পেজ, মানে অনেক ছোট পেজ করে ফেললে, তারপরে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট বা সিন্ডিকেট স্ক্রাবড কন্টেন্ট, এই টাইপের কন্টেন্ট গুলোকেও ব্লক করে রাখা হচ্ছে। তো এই হচ্ছে পান্ডার পেঙ্গুইন আপডেট। এরপরেও আরো কিছু আপডেট আসছে গুগলের, সেগুলো আপনারা রেগুলার চেক করলে পেয়ে যাবেন। কি মেসেজ দিলেন?
তো এই ফাইলগুলো আমি মূলত আপনাদের দিয়ে দিব না, আপনারা একটু পড়ে নিয়েন। এখানে হচ্ছে কিভাবে আপনি প্ল্যানটিতে পড়লে কিভাবে সেখান থেকে রিকভার করতে পারবেন তারও কিছু এক্সাম্পল দেয়া আছে। তবে আমাদের মতে আমরা যেটা বলি যে একটা ওয়েবসাইট প্ল্যানটিতে পড়লে সেটার থেকে আপনার ওয়েবসাইটকে ফিরিয়ে আনার থেকে নতুন একটা ওয়েবসাইট করে ফেলা ভালো, এটা আমরা বলে থাকি সাধারণত। আচ্ছা, এই টিয়ার ব্যাকলিংক নিয়ে কারোর কি কোনো কোশ্চেন আছে? সহজ কথায় যদি বলি, টিয়ার ব্যাকলিংক হচ্ছে একটা পিরামিড ব্যাকলিংক যার শুরু হয় হচ্ছে আমার মানি সাইট মানে আমার সাইট দিয়ে, আমার ওয়েবসাইট দিয়ে, আর এরপরে ধীরে ধীরে লিংক শুধু বাড়তেই থাকবে যতদূর পর্যন্ত বাড়ানো যায় আর কি। ঠিক আছে, পর্যায়ক্রমে এই জিনিসটা বাড়তে থাকবে যতদিন পর্যন্ত এটা বাড়ানো যায়। ভাই আমাদেরকে একটা এক্সাম্পল দেখানো যায় না? টিয়ার ব্যাকলিংকের ওরকম এক্সাম্পল আসলে ম্যাম খুব একটা সচরাচর নাই, কারণ এই জিনিসটা খুবই রেয়ার। এখানে এক্সাম্পল যদি বলি, ওই পিকচারটাই এক্সাম্পল হিসেবে কাজ করবে। যেমন এইখান থেকে একটা দুইটা লিঙ্ক বের হলো, দুইটা লিঙ্ক বের হয়ে এই দুই সাইডে চলে গেছে, আবার সেই দুই সাইড থেকে ধরেন এই সাইড থেকে আবার দুইটা লিঙ্ক বের হয়েছে, দুইটা লিঙ্ক বের হয়ে আবার দুই জায়গায় চলে গেছে। সহজ কথা, এমএলএম বিজনেসের নাম শুনছেন না? নেটওয়ার্ক মার্কেটিং। ম্যাম নেটওয়ার্ক মার্কেটিং এর নাম শুনছেন? না ভাই শুনিনি। কি বলেন, নেটওয়ার্ক মার্কেটিং এর নাম শুনেন নাই? আচ্ছা, সালমান খানের জয় হো মুভি দেখছেন? না দেখি নাই। কি করলেন জীবনে? যাই হোক, আমি বলি, ওইখানে একটা ব্যাপার আছে নেটওয়ার্ক বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং এ একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আপনি দুইজনকে ইনভাইট করবেন, সে আবার দুইজনকে ইনভাইট করবে, তারপরের দুইজন আবার দুইজনকে ইনভাইট করবে, এরকম করে কি হয় 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 16 জন, 16 জন থেকে 32 জন, 32 জন থেকে 64 জন, এরকম ভাবে বাড়তে থাকে, তাই না? তো এই যে এই বাড়ার পরিমাণটাই হচ্ছে এরকম ভাবে ধীরে ধীরে পরিমাণে বাড়তে থাকে। যে ব্যাকলিংক গুলো, সেগুলোকে মূলত হচ্ছে টিয়ার ব্যাকলিংক বলে। আর যেই জিনিসটাকে টোটালি, যে পিরামিডটাকে আপনি নিজে হ্যান্ডেল করবেন, এই টোটাল পিরামিডটাকে আপনি নিজে হ্যান্ডেল করবেন, আপনি নিজে চালাবেন, যাতে করে হচ্ছে এই জিনিসটায় আপনি কাজ করতে পারেন, আপনার লিঙ্কটাকে আপনি নিজে করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের টিয়ার ব্যাকলিং। এরপরে যদি আমরা একটু চলে যাই, আমাদের ওয়েবসাইটটাতে হচ্ছে যখনই আমরা এই ব্যাকলিংকের কাজগুলো করব বা সবকিছু করব, আমাদের ওয়েবসাইটটায় সবকিছু করার পরে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু গুগলের সাথে অ্যাড করতে হবে। গুগলের সাথে যদি আমার ওয়েবসাইটটা কানেক্ট না থাকে, তাহলে কিন্তু আমার কোনো লাভ নাই, এই কাজ করে কোনোই লাভ নাই আমার ওয়েবসাইট যদি গুগলের সাথে কানেক্ট না থাকে। তাহলে আমাকে কি করতে হবে, গুগলে কানেক্ট করতে হবে। আমি এখান থেকে চলে যাব গুগল ওয়েবমাস্টার টুল। এখন এই গুগলের ওয়েবমাস্টার টুলসটা কি,
গুগলের ওয়েবমাস্টার টুলস হচ্ছে গুগলের একটা ফ্রি টুলস, যেখান থেকে আমরা চাইলে আমার ওয়েবসাইটে সবকিছু মেজার করতে পারি। দেখেন এখানে বলতেছে সার্চ কনসোল টুলস এন্ড রিপোর্টস হেল্প ইউ measure your site, search traffic and performance, fix issue and make your site shine in Google search result. আপনি চাইলে এই টুলসটা ব্যবহার করে আপনার ওয়েবসাইটের সবকিছু দেখতে পারবেন, মেজারমেন্ট করতে পারবেন, পাশাপাশি আপনার ওয়েবসাইটে সবকিছু প্রবলেমও চাইলে ফিক্স করতে পারবেন। এখন এই যে সার্চ কনসোলে আসার পরে আপনি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করে আপনি যে জিমেইলের আন্ডারে করতে চাচ্ছেন সেই জিমেইলে আপনি সাইন ইন করবেন। দেন আমি এই মেইলে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আপনাকে প্রথমে এখান থেকে বলা হবে হচ্ছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। এখানে বলার পরে আপনাকে আপনার ওয়েবসাইটের যে নেম সেই নেমটা দিতে হবে। এখানে ডোমেইন নেমটা এখানে দিয়ে কি করতে হবে, আপনার প্রপার্টি ভেরিফাই করতে হবে। দেখেন আমার এখানে যেরকম প্রপার্টি ভেরিফাই করা আছে, এখানে জাস্ট আপনি যখনই আপনার ওয়েবসাইটে দিবেন, ডোমেইন নেমটা দিবেন, তখনই হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। এর থেকেও ভালো একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা চাইলে এই জিনিসটাকে আরো ভালোভাবে দেখতে পারি। সেটা হচ্ছে আচ্ছা, এই গুগল সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটাকে যদি আমি অ্যাড করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে আমার ডোমেইন নেম দিয়ে আমাকে একটা এইচটিএমএল কোড নিয়ে আমার ওয়েবসাইটে বসাতে হবে। তো এই জিনিসটা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমরা এত ঝামেলার মধ্যে যাব না। আমরা কি করব, ডিরেক্টলি খুব ইজিলি সিম্পল মেথডে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে অ্যাড করে নিব। কিভাবে? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম, আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে। লগ ইন করার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ডিরেক্টলি চলে আসতে হবে হচ্ছে প্লাগইন সেকশন। প্লাগইন সেকশনে আসার পরে আপনাদের একটা প্লাগইন নামাতে হবে, ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে যে সাইটকিট বাই গুগল। সাইটকিট বাই গুগল, এটাকে ডাউনলোড করে নেবেন। এখন এই প্লাগইন অ্যাড করার সিস্টেম কি, অ্যাড নিউ প্লাগইন থেকে আপনি প্লাগইন অ্যাড করবেন। আর প্লাগইনটার নাম কি হবে, সাইটকিট বাই গুগল। এটা গুগলেরই একটা নিজস্ব প্লাগইন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আপনি ভয় পেয়ে গেলেন আপনার ওয়েবসাইট শেষ, এরকম কিছু না। এটা গুগলের নিজস্ব একটা টুলস। এখন দেখেন এখান থেকে কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে সব ডিটেল দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? আমার ওয়েবসাইটটা আগে থেকে কানেক্ট করা আছে। তো এটাকে আমি একটু রিমুভ করে দিই যাতে করে আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। আচ্ছা, এটা রিমুভ হচ্ছে না।
প্রপার্টিটাকে আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, দেখেন এখান থেকে আমি কি করছি, একটা প্রপার্টি রিমুভ করে দিচ্ছি আমার ওইটা। এখন যদি আমি এই সাইট কিটটাকে ডিলিট করি, ডিলিট হয়ে যাচ্ছে কারণ আমার ওই সাইটে আর নাই। এখন দেখেন আমি কি করব, আমার ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে যে আমাকে ডাউনলোড করে নিতে হবে হচ্ছে সাইট কিট বাই গুগল। এখানে আমি লিখব সাইট কিট বাই গুগল। দেখেন এখানে প্রথমে আসছে, এইখানে এইটা কাদের, গুগলের কিন্তু নিজস্ব। সো এই জিনিসটাকে আপনি চাইলে চোখ বন্ধ করে ইনস্টল করে নিতে পারেন, কোনো প্রবলেম বা ভয় ছাড়া। ঠিক আছে, তো এটা যখনই আপনার হচ্ছে সাইট কিটটা ইনস্টল হয়ে যাবে, আপনি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখবেন এখানে বলা হচ্ছে কংগ্রাচুলেশন, দ্য সাইট কিট প্লাগইন নাও অ্যাক্টিভেটেড, গো টু ড্যাশবোর্ড। আপনি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে অটো কানেক্ট হয়ে আছে, ডিসকানেক্ট করে দেই। আচ্ছা দেখেন, যখনই আপনার এরকম সাইট কিটের ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে আপনাদের সাইন ইন উইথ গুগলে ক্লিক করতে বলবে, বা কানেক্ট, এখানে কানেক্ট উইথ সাইট সার্চ কনসোল একটা লেখা আসবে। সেখান থেকে আপনি কি করবেন, আপনি যখন কানেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখান থেকে যে জিমেইলের আন্ডারে আপনার ওয়েবমাস্টারের টুলসে আপনার অ্যাকাউন্টটা করা বা সার্চ কনসোলে, সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এটাকে সিলেক্ট করতেছি। দেখেন কি বলতেছে, সাইট কিট হ্যাভ অলরেডি হ্যাজ সাম অ্যাক্সেস। আপনি এখান থেকে, যেহেতু আমার আগে কানেক্ট করা ছিল, তাই এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি, মানে আগেই অ্যাক্সেস আছে, বাট আপনার ওইখানে বলবে যে অ্যাক্সেস দেয়া নাই। তারপরে এখান থেকে আপনি ম্যাট্রিক্স গুলোকে টার্ন অন করে দিবেন, এখান থেকে অ্যালাউ করবেন, দেন এখান থেকে সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি এটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এবার যদি আমি একটু এই সাইডে আসি, এই সাইডে এসে এই পেজটাকে আবার রিফ্রেশ দেই, দেখেন এই প্রপার্টিতে আরো একটা ওয়েবসাইট কিন্তু যোগ হয়ে গেছে। আমার ওই যে ওয়েবসাইটটা ছিল সেটা যোগ হয়ে গেছে। এখন এই সার্চ কনসোল দিয়ে আমি কি কি কাজ করতে পারি মূলত, সার্চ কনসোল দিয়ে আমি মূলত হচ্ছে আমার ওয়েবসাইটের অল ওভার ডিটেল দেখতে পারি। এখন ডিটেলটা আমরা কিভাবে দেখতে পারি, যদি এই এখানে আসি, যে প্রথমে যেটা থাকে ওভারভিউ, ওভারভিউয়ে আমি আমার ওয়েবসাইটের টোটাল পারফরমেন্সটা দেখতে পাই, যে কতজন ক্লিক করছে, কতজন সার্চ করছে, কবে নাগাদ সার্চ করছে, আমরা টোটাল ডিটেল দেখতে পাই। দেন হচ্ছে কভারেজ এরিয়া আসে, কভারেজ এরিয়াতে হচ্ছে কতগুলা ভ্যালিড পেজ, কতগুলো ইনভ্যালিড পেজ, সেগুলো দেখা যায়। এক্সপিরিয়েন্স হচ্ছে মোবাইল ইউজেবিলিটি বা হচ্ছে পেজ এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে
কোর ওয়েব ভাইটাল, এই ডিটেল গুলো দেখা যায়। মানে সবকিছুর একটা হালকা পাতলা ওভারভিউ পাওয়া যায় হচ্ছে ওভারভিউ সেকশন থেকে। আমাদের মূল কাজ থাকে হচ্ছে পারফরমেন্স সেকশনের মধ্যে। দেখেন পারফরমেন্স সেকশনে যখনই আমরা আসলাম, আমাদের ওয়েবসাইটের টোটাল পারফরমেন্সটা আমরা এখান থেকে দেখতে পাই। আমরা আমাদের ওয়েবসাইটের টোটাল পারফরমেন্সটা এখান থেকে দেখতে পাই। আমাদের ওয়েবসাইটে কতগুলো ক্লিক করা হয়েছে, কত ইমপ্রেশন আসছে, তারপরে এভারেজ সিটিআর কত, এভারেজ পজিশন কত, আমরা সবকিছু এখান থেকে দেখতে পাবো। ইভেন কত তারিখে কোন কোন দিনে কি কি হয়েছে তাও আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আবার যদি একটু নিচের দিকে দেখেন, এখান থেকে কোয়ারিজ এর মধ্যে যদি আমি যাই, আমাদের যে সাইটটাতে যে কন্টেন্ট পাবলিশ করা ছিল, আমরা একটা ডেমো কন্টেন্ট পাবলিশ করছিলাম, সেই ডেমো কন্টেন্টে দেখেন যেসব কিওয়ার্ডের উপরে আমাদের ওয়েবসাইটটা ইমপ্রেশন পাইছে বা হচ্ছে ক্লিক পাইছে, সেই কিওয়ার্ড গুলো এখানে দেখা যাবে যে এইসব কিওয়ার্ডের উপরেও আমার ওয়েবসাইটে ইমপ্রেশন আসতেছে। এবার কোন কোন পেজের উপরে আসতেছে আপনি যদি দেখেন, এখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন দেশ থেকে আসতেছে। বাংলাদেশ থেকে, তারপর ইউনাইটেড স্টেট থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, রাশিয়া থেকে, থাইল্যান্ড, ঠিক আছে, এইসব দেশগুলো থেকে আপনার ডিটেল আসতেছে। দেন কোন কোন ডিভাইস থেকে, মোবাইল ডিভাইস থেকে 2 জন ক্লিক করছে, মোবাইল ডিভাইস থেকে 1 জন ক্লিক করছে, আর 2 জন হচ্ছে ডেস্কটপ থেকে। ইমপ্রেশন আপনার কত, 94, আর মোবাইলে ইমপ্রেশন কত, 20। আপনি এখান থেকে অল ওভার ডিটেল পাচ্ছেন। দেন আসতেছে সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্স এর মধ্যে মানে আপনার সার্চ রেজাল্টে আপনার পজিশন কেমন সেটা দেখাবে। তো যেহেতু আমাদের এটা কোনো র্যাঙ্কে নাই বা আমাদের এটাকে পাবলিশ করে রাখা হয় নাই, তাই এটা হচ্ছে হাইড হয়েই থাকবে, ঠিক আছে। এরপরে আপনি যদি ডেট ওয়াইজ কোনো ডেটা দেখতে চান, যে আপনার কোন ডেটে কত ক্লিক হয়েছে আপনি তা দেখতে চাচ্ছেন, এখান থেকে আপনি তাও কিন্তু দেখতে পাবেন। এরপরে যদি আসি আমরা ইউআরএল ইন্সপেকশনে। ইউআরএল ইন্সপেকশন হচ্ছে আপনি কোনো স্পেসিফিক ইউআরএল দিয়ে যদি কোনো কিছু দেখতে চান, আপনি যদি কোনো স্পেসিফিক ইউআরএল দিয়ে কোনো কিছু দেখতে চান, যেমন আমি যদি এখানে দেই https, এখান থেকে দেখেন আমি ডিরেক্ট একটা ইউআরএল দিছি। ইউআরএল দেওয়ার পরে এখানে কি বলতেছে, ইউআরএল ইজ নট অন গুগল, মানে এই জিনিসটাকে গুগলে ইন্ডেক্স করা হয়নি। দিস পেজ ইজ নট ইন দ্য ইন্ডেক্স, গুগল এখনো ইন্ডেক্স হয়নি। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের কোন কোন পেজগুলো ইন্ডেক্স করা হয়েছে, কোন কোন পেজগুলো ইন্ডেক্স করা হয়নি, সেই ডিটেল গুলো এখান থেকে আপনি এক এক করে দেখতে পারবেন। এখন এগুলো দেখার পাশাপাশি আপনি চাইলে, ধরেন এটা যেহেতু ইন্ডেক্স করা হয়নি, আপনি এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবেন। আপনার এন্ড থেকে একটা রিকোয়েস্ট যাবে গুগলে যে এই পেজটাকে ইন্ডেক্স করে নাও। এখান থেকে একটা রিকোয়েস্ট যখন চলে যাবে, তার কিছুদিন পরেই গুগল হচ্ছে টাইম নেয়। সেই টাইম নেওয়ার পরেই হচ্ছে আপনার সাইটটা ইন্ডেক্স হয়ে যাবে। দেখেন এখান থেকে ইন্ডেক্সিং এর রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গুগল বট যে কি করবে, আপনার ওয়েবসাইটটাকে
ইন্ডেক্স করে নেবে, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি ইন্ডেক্সিং এরিয়ার মধ্যে কভারেজের মধ্যে যদি আসি, যে আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে এখানে দেখাবে হচ্ছে ইরর অপশনে যে আপনার কয়টা প্রবলেম আছে। আর একটা হচ্ছে ভ্যালিড উইথ ওয়ার্নিং, যেটাতে হচ্ছে আপনার ওটা ওয়ার্নিং হিসেবে থাকবে। আরেকটা হচ্ছে ভ্যালিড, যে পেজ গুলো আপনার ভ্যালিড আছে সেই পেজগুলো আপনাকে এখানে দেখাবে। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের কভারেজ গুলো আমরা দেখে নিতে পারি যে আমাদের কি কি প্রবলেম আছে কি কি প্রবলেম নাই, সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে দেখতে পারি। এরপরে যেটা হচ্ছে এখান থেকে আমাদের সব জিনিসগুলো আমরা দেখতে পারি, যে দেখেন আমাদের কোন কোন পেজগুলো হচ্ছে ইন্ডেক্স করা হয়েছিল, কোনগুলো ইন্ডেক্স করা হয়নি, সেই জিনিসগুলো আমরা এখান থেকেও দেখে নিতে পারবো। এরপরে যদি আমরা সাইট ম্যাপ সেকশনের মধ্যে আসি, আমরা আমাদের সাইট ম্যাপটা দেখছিলাম না, যে আমরা একটা সাইট ম্যাপ রেডি করছিলাম, যে কিভাবে আমরা সাইট ম্যাপ সাবমিট করতে পারি, আমরা কিন্তু সেই জিনিসটাও দেখে নিছিলাম যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ সাবমিট করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে আবার দেখতে পারবো আমাদের সেই সাইট ম্যাপটা ভ্যালিড আছে কিনা, ঠিক আছে, আমরা এখান থেকে সেটাকেও দেখে নিতে পারি। তো এখান থেকে আমরা সেই জিনিসটাকে দেখে নিব। এরপরে আরেকটু নিচের দিকে যদি আসি আমরা রিমুভালস এর মধ্যে, ধরেন আপনার কোনো একটা জিনিস আপনি ডিলিট করে ফেলছেন, কোনো পোস্ট বা কোনো পেজ আপনি ডিলিট করে ফেলছেন, সেই পোস্ট বা পেজ যে ডিলিট করলেন এটা তো ডিলিট হয়েছে বাট ডিইন্ডেক্স তো হয়, ঠিক আছে। এখন এটাকে ডিইন্ডেক্স করার জন্য আপনাকে কি করতে হবে, এই ডিইন্ডেক্স করার জন্য আপনি এইখান থেকে একটা রিকোয়েস্ট সেন্ড করবেন যাতে করে আপনার এই ইউআরএলটাকে রিমুভ করে দেওয়া হয়। মানে গুগলের ইন্ডেক্সিং যে জায়গাটা থাকে সেই ইন্ডেক্সিং এর জায়গা থেকে যেন এই জিনিসটাকে রিমুভ করে দেওয়া হয়, এর জন্য আপনি কি করবেন, এই ডিইন্ডেক্সের এইখানে কি করবেন, আপনি রিকোয়েস্ট পাঠাবেন যাতে করে এগুলোকে ডিইন্ডেক্স করে দেওয়া হয়। এখানে আউটডেটেড কন্টেন্ট দেখাবে, যে আপনার পুরনো কন্টেন্ট গুলোকে এখানে শো করাবে। দেন এখানে সেভ সার্চ ফিল্টার, এইগুলো হচ্ছে আপনি কোন জিনিসগুলোকে আজ পর্যন্ত সাবমিট রিকোয়েস্ট করছেন সেভ সার্চের জন্য সেগুলো। দেন আসতেছে আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আমাদের কোনো ভিউ আসতেছে না, কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিজিটর এই ওয়েবসাইটে নাই, সেই কারণে এখানে হচ্ছে ভিজিটরদের পেজ এক্সপিরিয়েন্স সম্পর্কে জানানো হয়, যেমন মোবাইলে সে কেমন ভিউ পাচ্ছে বা ডেস্কটপে সে কেমন ভিউ পাচ্ছে, এই জিনিসগুলো আমরা যেটা হচ্ছে থেকে দেখেছিলাম, কি বলে, পেজ স্পিড ইনসাইট থেকে। দেন কোর অফ ব্যাটেলের মধ্যে যদি আমরা দেখি, এখানেই দেখেন তার ডিটেল পেয়ে যাব, যে ক্রোমের ইউএক্স রিপোর্ট, যে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডটা কিভাবে কাজ করতেছে, পেজের স্পিড কেমন আছে ডেস্কটপে মোবাইলে, এই জিনিসগুলো। মোবাইল ইউজেবিলিটি আমরা দেখতে পারি, যে আমাদের কোনো মোবাইল ইউজেবিলিটিতে ইস্যু থাকলে আমাদের এখান থেকে শো করবে যে আমাদের পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। দেন এনহ্যান্সমেন্টের মধ্যে যদি আমরা যাই, আমাদের ওয়েবসাইটে এএমপি সেট আপ করা আছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। সাইট লিঙ্ক, সার্চ বক্স, এগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পারি যে আমাদের কোন কোন লিঙ্ক গুলো করা আছে, আর সেই লিঙ্ক গুলো সার্চ বক্সের মধ্যে আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। দেন লিঙ্কস এর মধ্যে যদি আমরা যাই, আমাদের এখান থেকে কতগুলো লিঙ্ক করা আছে আমাদের ওয়েবসাইটের টোটাল লিঙ্ক, আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক সব লিঙ্ক গুলো এখান থেকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমরা কিন্তু এখান থেকে চাইলে আমাদের সব লিঙ্ক গুলোকে দেখে নিতে পারি। এরপরে এখানে আছে সেটিং সেকশনের মধ্যে ধরেন আপনি কোনো একটা প্রপার্টি, আপনার এক অ্যাকাউন্টে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখন আপনি সেই মধ্যে থেকে কোনো একটাকে ডিলিট করে দিতে চান, আপনার ক্লায়েন্টের কাজ শেষ, আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন। তারপর স্ক্রল রিপোর্ট, আপনার গুগল কতবার আপনার এই ওয়েবসাইটকে স্ক্রল করছে সেটাকে আপনি দেখে নিতে পারবেন এখান থেকে।
এই জিনিসগুলো আপনি এই সেটিং এর মধ্যে থেকে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল আমাদের গুগলের সার্চ কনসোল, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের একটা ওভারভিউ পাই। আমাদের ওয়েবসাইটে কত ভিজিটর আসছে, কতজন কোথা থেকে আসছে, আমরা সেই ডিটেল গুলো দেখার জন্য এই টুলসটাকে ব্যবহার করে থাকি। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের ফার্স্টের দিকে কিওয়ার্ড রিসার্চের ক্লাসের সময় মনে আছে আমরা সিটিআর এর ধরার কথা বলছিলাম? আছেন কেউ অ্যাক্টিভ? আপনাদের ক্লাসে সিটিআর ধরে নেওয়ার কথা বলা হয়েছিল 2.5%, বাট এখানে দেখেন 2.6% আছে। তো এই সিটিআর এখন শুধুমাত্র এই গুগলের ওয়েবমাস্টার টুলস ছাড়া কেউই দেখায় না। যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, খুব একটা 3টা ক্লিক মাত্র 3জন ভিজিটর ছিল, তাই এখানে দেখাচ্ছে। তো ওয়েবসাইটে যখনই আপনারা আপনাদের কন্টেন্ট পাবলিশ করবেন, আপনাদের ওয়েবসাইটে অটোমেটিকলি দেখবেন 200-300 ভিজিটর হয়ে যাবে। যদি মোটামুটি ভালো মানের কন্টেন্ট আপনি একটু পাবলিশ করতে পারেন, তাহলে আপনাকে আর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিভাবে ফেসবুকের সাথে কানেক্ট করে আমাদের ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবো, আমরা সেই জিনিসগুলো দেখবো আমরা নেক্সট ক্লাসে। যে কিভাবে আমরা চাইলে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে অপটিমাইজ করতে পারি। তারপরে হচ্ছে সেই পেজের আন্ডারে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট থেকে পেজ বুস্ট করা বলেন, পোস্ট বুস্ট করা বলেন, ঠিক আছে, আমরা সেগুলো শিখবো। ধন্যবাদ সবাইকে। সবাই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। এটা মানে কতবার এরকম চেক করতে থাকতে লাগবে আমাদের? মানে মানে এই যে ওয়েবসাইটটা যে কি মানে কি সিচুয়েশনে আছে এটা কি মানে কতবার চেক করতে থাকতে লাগবে, যেটা আপনি দেখালেন এখন ভাইয়া? আচ্ছা, এইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দেখবেন। আমরা প্রতিদিন একবার করে একটু চেক করি, প্রতিদিন বা 3 দিন পরে একদিন, জাস্ট চেক করা, মনের শান্তি। বেশিরভাগ চেক করা হয় হচ্ছে লিঙ্ক গুলা, যে কোনো বাজে লিঙ্ক হয়েছে কিনা। যেমন এই যে লিঙ্ক সেকশনের মধ্যে এসে এখানে কোনো খারাপ লিঙ্ক হয়েছে কিনা, এক্সটার্নাল লিঙ্কের মধ্যে যদি খারাপ হয় তাহলে আমরা কি করি, আবার এই কভারেজ সেকশনের মধ্যে এসে, এই রিমুভালস এর মধ্যে এসে আমরা এখান থেকে রিকোয়েস্ট দিয়ে ওটাকে রিমুভ করে দিই। এটা তো মানে শুধু মেইন ওয়েবসাইট যেটা ওটাকেই আমরা করবো, মনিটর করবো, তাই তো? এক্স্যাক্টলি, আমার নিজের ওয়েবসাইটটাকে আমি মনিটর করব। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। তো আগামী ক্লাসে আপনারা টাইম টু টাইম চলে আসেন, আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা শুরু করব। ঠিক আছে। আর সবাই রমজানের পবিত্রতা রক্ষা করবেন ইনশাল্লাহ। আর দোয়া ইনশাল্লাহ করবেন ভাইয়া। সবাই সবার জন্য, যাতে সবাই সুস্থভাবে। ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।